আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হালকেনস্টাইনের এইচএসসি একাডেমিক কোর্সের ইতিহাস প্রথম পত্র তৃতীয় অধ্যায় লেকচার 4 তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে হলো ইংরেজ উপনিবেশ শাসনের ব্রিটিশ আমল। তো ব্রিটিশ আমলের হলো আজকে আমরা শেষ পাঠটুকু নিয়ে পড়াশোনা করব। এই পড়াশোনার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয়গুলোর মধ্যে থাকবে হলো মন্ত্রী মিশন পরিকল্পনা, তারপর থাকবে আমাদের 1947 সালের যে ভারত শাসন আইন ছিল সেটা, এবং এরপরে সর্বশেষ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে ভারত এবং পাকিস্তান স্বাধীন রাষ্ট্র, এই দুইটি রাষ্ট্রের অভ্যুত্থান নিয়ে। তো এইসব বিষয় নিয়ে ডিসকাস করতে আজকে তোমাদের সাথে আছি আমি সাবির আহমেদ ইফতি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে। তো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। প্রথমে আসে মন্ত্রী মিশন পরিকল্পনা। মন্ত্রী মিশন পরিকল্পনা কী ছিল আমরা যদি প্রথমে জেনে নিতে চাই। যখন 1946-এর দিকে উইনস্টন চার্চিল ছিলেন হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী, তখন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো এমত অবস্থায় হলো আমাদের যে মুসলিম লীগ এবং কংগ্রেস এদের সাথে আমাদের যে ইংরেজ শাসকরা ছিল তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। তো এই দ্বন্দ্ব চলা অবস্থায় দেখা গেল যে ইংরেজদের যখন যুদ্ধ আসতো প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু ভারতবাসীরা ইংরেজদেরকে প্রচুর সাহায্য করেছিল, এবং সাহায্য করার পর কিন্তু অনেক প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে যে ফরাজি আন্দোলন যে খেলাফত আন্দোলন গড়ে উঠেছে সেটাও আমরা জেনেছি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তারা বুঝতে যে এবারও তাদের ভারতীয়দের সাপোর্ট দরকার, এমত অবস্থায় তারা কী করলো, এমত অবস্থায় হলো উইনস্টন চার্চিল হলো তার যে আইনসভার একজন সদস্য, যে সদস্যের নাম কী ছিল, সদস্যের নাম ছিল ক্রিপস, তাকে পাঠানো হয় এবং তিনি এসে হলো আমাদের যে দুইটি লিডিং পলিটিক্যাল পার্টি ছিল, ভারতীয় কংগ্রেস এবং আমাদের যে মুসলিম লীগ, দুইটি পার্টির সাথে হলো বিভিন্ন ধরনের ডিসকাশন করেন, বিভিন্ন ধরনের আলোচনা করেন, এবং আলোচনার মাধ্যমে তার একটি নতুন শাসনতন্ত্র কিংবা ভারতবর্ষের জন্য একটি নতুন শাসনতন্ত্রের ব্যবস্থা করার চেষ্টা করেন। এবং সেই যে একটি প্রচেষ্টা, সেটাই হলো আজকে আমাদের এই মন্ত্রী মিশন পরিকল্পনা। এই মন্ত্রী মিশন পরিকল্পনার মধ্যে প্রধানত হলো তিনটি স্তর ছিল। এই তিনটি স্তরের মাধ্যমে হলো তিনটি স্তর আমরা সামনে ডিসকাস করব। এবং এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হলো টোটাল যে আসন ছিল সেখানে কিন্তু মুসলমানদের জন্য স্থায়ী কিছু বা মুসলমানদের জন্য ফিক্সড কিছু আসন ছিল। সো এই ক্ষেত্রে আমরা মুসলিম লীগের ক্ষেত্রে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে মুসলিম লীগ কিন্তু চাচ্ছিল যে সরকারের বিভিন্ন আসনগুলো, বিভিন্ন আইনসভার আসনগুলোর মধ্যে তারা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আসন মুসলিম লীগের জন্য বরাদ্দ চাচ্ছিল বা মুসলমানদের জন্য বরাদ্দ চাচ্ছিল। সেটা কিন্তু এই মন্ত্রী মিশন পরিকল্পনার মধ্যে প্রস্তাবিত করা হয়েছিল। তো আমরা আজকের পড়া শুরু করি এবং দেখি কী কী ছিল এই মন্ত্রী মিশন পরিকল্পনায়। 1935 সালের ভারত শাসন আইন হলো ভারতীয়দের সন্তুষ্ট করতে পারেনি। এক্ষেত্রে হলো দুই পার্টি নারাজ ছিল। দুই পার্টি বলতে লিডিং যে দুই পার্টি, মুসলিম লীগ, এদিকে আছে কি ভারতীয় কংগ্রেস। তো এরপরে হলো ভারতে হলো ক্রিপস মিশন পাঠানো হয়। কেননা এই সময় হলো ইংল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে, 1940-এর দিকের ঘটনা। তো এই অবস্থায় হলো প্রথম বিশ্বযুদ্ধে যেমন ভারতবাসীর সাপোর্ট নিয়ে ইংল্যান্ড হলো যুদ্ধে নেমেছিল, ঠিক তেমন এবারও তারা ভারতবাসীর সাপোর্ট চাইল। এই উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? স্যার উইনস্টন চার্চিল, তার মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান। তিনি 1942 সালের 23শে মার্চ দিল্লিতে কংগ্রেস, মুসলিম লীগ সহ অন্যান্য যে সকল দল ছিল ভারতবর্ষের তৎকালীন, তাদের সবার সাথে আলোচনায় বসেন এবং আলোচনা করে একটি শাসনতান্ত্রিক সংস্কারের প্রস্তাব পেশ করেন। অর্থাৎ সম্পূর্ণ যে শাসন ব্যবস্থা সেটার একটা সংস্কারের প্রস্তাব দেন, যে আমরা সবাই একসাথে বসে এই যে শাসন ব্যবস্থা আছে এটা প্রস্তাবের মাধ্যমে আমরা ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠা করব, যা ক্রিপস মিশন পরিকল্পনা নামে পরিচিত। ক্রিপস মিশন পরিকল্পনা, যেটাকে আমরা আবার কি বলছি যে মন্ত্রী মিশন পরিকল্পনা। মন্ত্রী মিশন পরিকল্পনা বলার অন্যতম কারণ হলো ক্রিপস কিন্তু যে উইনস্টন চার্চিলের যে মন্ত্রিসভা ছিল তার একজন সদস্য ছিলেন হলো এই স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। এই কারণে কি বলা হয় এটাকে মন্ত্রী মিশন পরিকল্পনাও বলা হয়ে থাকে। কিন্তু ক্রিপস মিশন পরিকল্পনা কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় দলই হলো প্রত্যাখ্যান করে, এবং প্রত্যাখ্যান করে না শুধু, এর বিরুদ্ধে হলো আন্দোলন শুরু করে। অর্থাৎ তারা একটা সলিউশন, ইংরেজরা একটা সলিউশন চেয়েছিল, সলিউশন তো আসেই নাই, উল্টা হলো আন্দোলন বেগমান হয়। এবার ক্রিপস মিশন হলো ব্যর্থ হওয়ার পর তৎকালীন ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়াবেল।
1946 সালে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সিমলায় একটি বৈঠকে মিলিত হন, কিন্তু এই মিটিংটা হলো ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পরে সিমলা বৈঠকের সূত্র ধরে 1946 সালে হলো ভারত সচিব লর্ড প্যাথিক লরেন্স, তৎকালীন ভারত সচিব কে ছিল? লর্ড প্যাথিক লরেন্স। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলো ভারতবর্ষে আসে এবং লরেন্সের যে প্রতিনিধি দল ছিল তার অন্যতম দুইটি সদস্য কে ছিলেন যে আমাদের এই স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং আর কে ছিলেন? এবি আলেকজান্ডার। এই দুজন ছিল হলো আমাদের যে ভারত সচিব তার প্রতিনিধি দলের সদস্য। এই মিশন কংগ্রেস এবং মুসলিম নেতাদের সাথে আলোচনার পর 1946 সালের মে মাসে ভারতের প্রস্তাবিত শাসন সম্পর্কে সুনির্দিষ্ট একটি প্রস্তাব পেশ করলো, নতুন একটি শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার একটা প্রতিশ্রুতি দিল এবং এটিকে হলো ইতিহাসে মন্ত্রী মিশন পরিকল্পনা বা ক্যাবিনেট মিশন পরিকল্পনা নামে অভিহিত করা হয়। অর্থাৎ এখানে কার নামে এটাকে নামকরণ করা হয়েছে? স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নামে। তো আমরা মন্ত্রী মিশন পরিকল্পনায় কি ছিল, এখানে যদি আমরা প্রস্তাবগুলো দেখি, প্রথমত যেটা ছিল সেটা হলো একটা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, যে ভারতীয় উপমহাদেশকে একটি যুক্তরাষ্ট্রে পরিণত করার একটা পরিকল্পনা ছিল। এখানে কয়টি স্তর ছিল? এখানে স্তর ছিল হলো তিনটি স্তরে কি কি ছিল? প্রথমত হলো কেন্দ্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে বলা হয় সেটা থাকবে। 24-এর ক্ষেত্রে তোমরা যদি 2024 সালে তোমরা যদি দেখো যে ইউনূস সরকার এসেছিল, তারাও কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ দুইটি গণতান্ত্রিক সরকার আসার মাঝখানে যেই সরকার হলো বিভিন্ন ধরনের ইমার্জেন্সি কাজগুলো পরিচালনা করে তারাই হলো ইন্টারিম বা এই অন্তর্বর্তীকালীন সরকার। তো এই প্রস্তাব অনুযায়ী হলো কেন্দ্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান করবে। এরপর স্বায়ত্তশাসিত ভারত ইউনিয়ন গঠন করা হবে, যেখানে অন্তর্ভুক্ত থাকবে হলো ব্রিটিশ ভারত এবং দেশীয় রাজ্যগুলো, অর্থাৎ সবাইকে নিয়ে হলো একটি ভারত ইউনিয়ন গঠন করা হবে। এবং এই ভারত ইউনিয়নের মধ্যে প্রদেশগুলোকে 3টি ভাগে ভাগ করা হবে। কয়টি? 3টি ভাগে। 3টি ভাগের প্রথম ভাগে থাকবে কি? মাদ্রাজ, বোম্বে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা। এটা হলো প্রথম ভাগ, ক গ্রুপ। খ গ্রুপে থাকবে হলো উত্তর পশ্চিম সীমান্তের যে প্রদেশ ছিল সেটা, তারপর হলো পাঞ্জাব এবং সিন্ধু, অর্থাৎ বর্তমান যে পাকিস্তান, সেটা হবে কি? খ বিভাগে, খ গ্রুপে। গ গ্রুপে থাকবে হলো আমাদের যে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, সে বাংলাদেশ সহ বাংলা এবং আসাম থাকবে কি? গ গ্রুপে, অর্থাৎ আমরা বর্তমানে যেখানে আছি। সিদ্ধান্ত হয় প্রত্যেক গ্রুপের জন্য একটি করে গণপরিষদ গঠন করা হবে এবং মন্ত্রী মিশন প্রস্তাব পেশের পাশাপাশি শর্ত জুড়ে দিয়েছিল যে পরিকল্পনার পুরোটাই গ্রহণ করতে হবে, অংশবিশেষ নয়। অর্থাৎ তারা যে 3টা প্রস্তাব প্রদান করেছে, 3টা প্রস্তাবের 3টাই মেনে চলতে হবে। যদি এই অনুযায়ী চলতে হয়, যদি কেউ যদি মানে কোনো রাজ্য যদি চায় বা কোনো দল যদি চায় যে তারা 2টা মানবে বা 1টা মানবে, বাকিগুলো মানবে না, তাহলে পসিবল না। তাদেরকে এই 3টা স্তরের যে পরিকল্পনাটা সম্পূর্ণটাকেই মানতে হবে। অর্থাৎ এখানে হলো ইংরেজরা এমন প্ল্যান করেই বানানো হয়েছিল এই প্রস্তাবটা, যেন কোনোটা বাদ দিলে, যেক্ষেত্রে হলো কোনো একটা বাদ দিলে ইংরেজদের স্বার্থ ক্ষুণ্ণিত হতো। ভারতীয় ইউনিয়নের হাতে থাকবে হলো দেশ রক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ এবং মুদ্রা বিভাগের দায়িত্ব। অন্যান্য বিষয়ের দায়িত্ব ন্যস্ত থাকবে হলো প্রদেশগুলোর হাতে। অর্থাৎ এই দেশ রক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ, মুদ্রা বিভাগ, অর্থাৎ সেন্ট্রাল যে বিভাগগুলো বা খুব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে বিভাগগুলো, সেগুলো হলো সেন্ট্রাল নিয়ন্ত্রণ করবে। বাকি যেগুলো আছে সেগুলো প্রদেশগুলো হলো নিজেরাই কন্ট্রোল করবে। এই ক্ষেত্রে অন্যান্য বিষয়ের দায়িত্ব থাকবে হলো প্রদেশের হাতে। তাছাড়া এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হলো মুসলিম লীগ অনেকদিন যাবত দাবি করে আসছিল যে কেন্দ্রীয় সংসদে মোট হলো 385টা আসন, এর মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক আসন হলো মুসলমানদের জন্য বরাদ্দ রাখতে হবে, যেটা হলো এই মন্ত্রী মিশন প্রস্তাবগুলোর মধ্যে একটি ছিল কি 385টি আসনের মধ্যে 78টি আসন থাকবে হলো মুসলমানদের জন্য নির্ধারিত। অর্থাৎ এখানে মুসলমানদের জন্য নির্ধারিত কিছু পরিমাণ, অর্থাৎ 78টি আসন নির্ধারিত করে শুধুমাত্র মুসলমানদের জন্য রাখা হয়, যেটি হলো মুসলিম লীগের অন্যতম একটি বড় দাবি ছিল পূর্ববর্তী আন্দোলনগুলোতে। এবং এর সাথে এই সুযোগ রাখা হয় যে কোনো গ্রুপ ইচ্ছা করলে 10 বছর পর কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হতে পারবে। অর্থাৎ কোনো একটি গ্রুপ, এই যে 3টা গ্রুপ, ক গ্রুপ, খ গ্রুপ এবং গ গ্রুপ,
তাদের কোনো একটি গ্রুপ হলো এই সেন্ট্রাল থেকে 10 বছর পর যদি ইচ্ছা করে যে আমরা সেন্ট্রালের সাথে থাকতে আমাদের সুবিধা হচ্ছে না, তাহলে তারা এই পুরো পরিকল্পনা থেকে বের হয়ে যেতে পারবে, সে একটা অপশন দেওয়া হলো। এখন মন্ত্রিমিশন যে পরিকল্পনা সেটা দেওয়া হলো, রিয়েকশন কি হলো? রিয়েকশনটা খুব ইন্টারেস্টিং। প্রথমত হলো উভয় দল হলো নিজেদের মতো সুবিধা দেখতে থাকলো। সেন্ট্রালে যেটা হলো যে এককেন্দ্রিক সরকার গঠন করলে হলো কংগ্রেসের লাভ। কার লাভ? কংগ্রেসের লাভ। এর মাধ্যমে কি হবে? কংগ্রেস হলো এর মাধ্যমে হলো অখণ্ড ভারতের যে তাদের একটা অখণ্ড ভারতের একটা স্বপ্ন ছিল সেটা প্রতিষ্ঠা করা বা সেটা বজায় রাখা তাদের জন্য ইজি হবে, তাদের মধ্যে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠার সুযোগ দেখতে পায়। অপর সাইডে আছে আমাদের হলো মুসলিম লীগ। মুসলিম লীগ কি দেখলো? এই যে গ্রুপিং করা হলো ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ, এর মাধ্যমে হলো মুসলিম লীগ উৎসাহিত হলো, কারণ এর মাধ্যমে হলো পাকিস্তান প্রতিষ্ঠা যে তাদের একটা স্বপ্ন ছিল মুসলিম লীগের, সেটা হলো এই গ্রুপিংয়ের মাধ্যমেই সম্ভব। কারণ সেখানে কিন্তু বলা ছিল যে 10 বছর পর কোনো একটা গ্রুপ চাইলে বেরিয়ে যেতে পারবে। এই যে বর্তমান পাকিস্তান কিংবা আমাদের বাংলাদেশ আছে বর্তমানে, তারা কিন্তু আলাদা গ্রুপে ছিল এবং আমরা যদি চাইতাম, যদি এই পরিকল্পনা মেনে চাইতাম, তাহলে আমরা কিন্তু 10 বছর পর স্বাধীনতা নিজেদের ঘোষণা করতে পারতাম। সেটাই হলো মুসলিম লীগের হলো এখানেই সুবিধা ছিল। একটা নির্দিষ্ট সময় পর গ্রুপগুলো ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে পারবে বলে লীগ নেতারা অর্থাৎ মুসলিম লীগ নেতারা মন্ত্রিপরিষদ পরিকল্পনাকে গ্রহণ করে নেয়, যদিও তারা হলো পরবর্তী সময়ে পুরো পরিকল্পনাকেই প্রত্যাখ্যান করে ফেলে। এদিকে কংগ্রেস হলো প্রথমে হলো অসহযোগিতা জানায়, তারা এর সাথে নাই, যে কারণে হলো মন্ত্রিপরিষদ পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। কিন্তু এই জায়গায় টুইস্ট, মুসলিম লীগ যখন মন্ত্রী মিশন পরিকল্পনা প্রত্যাখ্যান করে, কংগ্রেস অন্তর্বর্তীকালীন সরকারে যোগদানের সিদ্ধান্ত নেয়। খুব ইন্টারেস্টিং। মুসলিম লীগ বললো ওরা আছে, কংগ্রেস বললো ওরা নাই। মুসলিম লীগ কেটে বললো, কংগ্রেস এসে বলতেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা কেন্দ্রীয় সরকার গঠন করতে চাই, কারণ তাদের প্ল্যান কি ছিল? অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা, অর্থাৎ এর মাধ্যমেই তারা হলো এর মাঝখানে ঢুকে যেতে চায়। কংগ্রেসের এরূপ সিদ্ধান্তের কারণে 1946 সালের 16 আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের আহ্বান জানায়। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেন যদি আসে, প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে ছিল? 1946 সালের 16 আগস্ট। 1946 সালের 16 আগস্ট। এই গেল আমাদের মন্ত্রিমিশন পরিকল্পনা। এরপর আসলো আমাদের যে ভারতবর্ষের সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশের যে 190 বছরের অলমোস্ট 190 বছরের যে দীর্ঘ ব্রিটিশ সাম্রাজ্য ছিল, তার সর্বশেষ আইনি পদক্ষেপ সেটা কি ছিল? সেটা ছিল 1947 সালের ভারত শাসন আইন, যেটাকে ভারত স্বাধীনতা আইনও বলা হয়ে থাকে। এটাকে ভারত স্বাধীনতা আইন কেন বলা হয়? এই আইনটার মাধ্যমেই অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল। অর্থাৎ এই যে 1947 সালে ভারত শাসন আইন, এর মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে। এই কারণে হলো এটাকে কি বলা হয়? ভারত শাসন আইন বা ভারত স্বাধীনতা আইন। তো এই আইনের ক্ষেত্রে কি ঘটনা কি ছিল? মন্ত্রিমিশন পরিকল্পনা যখন মুসলিম লীগ এবং আমাদের কংগ্রেস দুই দলই যখন প্রত্যাখ্যান করে, তখন হলো বিভিন্ন ধরনের অসন্তোষ দেখা দেয়। এর মাঝখান দিয়ে হলো আবার দাঙ্গা বিদ্রোহ শুরু হয় হলো হিন্দু এবং মুসলমানদের মাঝখানে। এই নিয়ে হলো ভারতবর্ষের আর কি মানে কি বলে সমাজ ব্যবস্থা খুবই মানে অচল হয়ে পড়ে। দেখা যায় দাঙ্গা হাঙ্গামা, এই নিয়ে পুরো ভারতবর্ষ প্রায় অচল অবস্থা। এমন অবস্থায় ব্রিটিশ সরকার জানালো যে তারা ভারতবাসীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় এবং এই চাওয়ার মাধ্যমে তারা হলো এই ভারত এবং পাকিস্তান যে দুটি রাষ্ট্র, এই দুটি রাষ্ট্রকে তারা সবকিছু মানে ক্ষমতা বুঝিয়ে দিতে চায়। তো প্রথমে হলো ভারত পাকিস্তানের কাছে আলাদাভাবে দিতে চায়নি, যেটা হলো লর্ড মাউন্টব্যাটেন, যিনি হলো সর্বশেষ ভাইসরয় ছিলেন। তিনি ছিলেন হলো কংগ্রেসপন্থী, কংগ্রেস চাইতে হলো অখণ্ড ভারত। সেই কারণে তিনি চাইছিলেন যে পুরো ভারতবর্ষটা এক থাকুক। কিন্তু মুসলিম লীগ নেতাদের বাধার কারণে অবশেষে হলো ভারত এবং পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। কিসের মাধ্যমে? আমাদের এই ভারত শাসন আইনের মাধ্যমে। তো এবার দেখা যাক কিভাবে কি হলো। 1947 সালে যে ভারত শাসন আইন ভারতবর্ষে 190 বছরের ইংরেজ শাসনের সর্বশেষ আইনগত পদক্ষেপ।
এরপরে ইংরেজরা আর কোনো লিগ্যাল স্টেপ নেয়নি, কারণ এটাই ছিল এর মাধ্যমে তারা হলো লিগ্যালি ভারতবর্ষের দায়িত্ব ছেড়ে দেয় এবং ভারতবর্ষে হলো ইংরেজ শাসনের যে একটা আধিপত্য সাম্রাজ্য ছিল 190 বছরে, সেটা অফিসিয়ালি শেষ হয়ে যায়। এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে দুটি ডমিনিয়নে বিভক্ত করার মাধ্যমে স্বাধীনতা প্রদান করে। কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ওই যে আমাদের মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব ছিল যে ধর্মের ভিত্তিতে দুইটি রাষ্ট্র, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। এই তত্ত্বের ভিত্তিতে ভারতকে দুটি ডমিনিয়নে বিভক্ত করে ব্রিটিশ সরকার ক্ষমতা ছেড়ে দেয়। ব্রিটিশ সরকার কর্তৃক ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় কবে? 1947 সালে একটি আইন প্রণয়নের মধ্য দিয়ে এই হস্তান্তর সম্পন্ন করা হয়, যেটি হলো 1947 সালে ভারত স্বাধীনতা আইন বা ভারত শাসন আইন নামে পরিচিত। ক্লিয়ার? এবার এর প্রেক্ষাপট কী ছিল আমরা দেখি। মন্ত্রী মিশন পরিকল্পনা যখন ব্যর্থ হয় তখন হলো ভারতে রাজনৈতিক অস্থিরতা নেমে আসে। পলিটিক্যালি দুই পার্টি হলো মুখোমুখি অবস্থানে, এর মধ্যে আবার ব্রিটিশ সরকারের সাথে কারোরই সম্পর্ক ভালো না। এই সময় বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে জন্ম নিয়েছিল ভারত স্বাধীনতা আইনটি। কংগ্রেসের মন্ত্রী মিশন পরিকল্পনা প্রত্যাখ্যান করার কারণে ব্যর্থ হয়েছিল পরিকল্পনা। এই ঘটনা আবার মুসলিম লীগকেও আহত করেছে। লীগ দাবি করে যেহেতু তারা পরিকল্পনাটি গ্রহণ করেছিল, যে তারা প্রথমে রাজি ছিল, তাই তাদেরকে সরকারকে উচিত লীগকে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনে সম্মতি দেওয়া। কিন্তু বিষয়টা কিন্তু একদলীয় হয়ে যায়, যে মুসলিম লীগ শুধুমাত্র একা পুরো ভারতবর্ষের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করবে। তাই হলো বড়লাট হলো আমার তৎকালীন বড়লাট ছিল ওয়াবেল, তিনি লীগের দাবির প্রতি সম্মতি জানাতে পারলেন না, এটা পসিবল না। লীগের কাছে সরকারের এই মনোভাব চুক্তিভঙ্গ মনে হয়। লীগ মনে করলো যে আমরা সমর্থন জানিয়েছি, কংগ্রেস জানায় নাই, তাহলে আমরা যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা গঠন করতে চাইলাম, এটা যেহেতু দিল না, সেটা তাহলে বিশ্বাসঘাতকতা হলো। কাদের মাধ্যমে? ইংরেজদের মাধ্যমে। এইভাবে লীগ এবং কংগ্রেসের মধ্যে হলো আবার একটা দূরত্বের সৃষ্টি হলো। যে প্রথমত হলো যেটা জানলাম যে লীগ প্রথমে হলো এদের সাথে সমর্থন জানাইছে, তারপর তারা সরে গেছে, কংগ্রেস তারপর সমর্থন জানায়, তারা নিজেদের মতো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চাইলো এবং সেটা পারে না, এবং লীগও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চাইলো। এই নিয়ে হলো লীগ এবং কংগ্রেসের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল। লীগ এবং কংগ্রেসের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার মানে হচ্ছে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হওয়া। মুসলিম লীগ এবার নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং 1946 সালের জুলাই মাসে বোম্বাইয়ে একটি সম্মেলন ডাকে। সম্মেলনের সিদ্ধান্ত হয় স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্য মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, সেরকম ডাইরেক্ট অ্যাকশন শুরু করবে। অর্থাৎ মুসলিম লীগের উদ্দেশ্য কী হয়? স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্য আন্দোলন। তারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্র চায়, যার নাম কি হবে? পাকিস্তান। এই উদ্দেশ্যে 1946 সালের 16 আগস্ট দেশব্যাপী প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ডাক দেওয়া হয়। অর্থাৎ প্রত্যক্ষ সংগ্রাম দিবসের কারণ কি ছিল? যে স্বাধীন পাকিস্তান রাষ্ট্র ঘোষণা করার জন্য মুসলিম লীগ হলো প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করে। কবে? 1946 সালের 16 আগস্ট। মুসলিম লীগ নেতা তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি ব্রিটিশ সরকারকে এই বলে সতর্ক করে দেন যে কংগ্রেস যদি ক্ষমতায় বসে তাহলে বাংলা স্বাধীনতা ঘোষণা করবে। অর্থাৎ কংগ্রেস যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তাহলে বাংলা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে এবং পাল্টা সরকার গঠনও করবে। তারা কেন্দ্রীয় সরকারকে কোনো রাজস্ব দেবে না এবং কেন্দ্রের সাথে কোনো সম্পর্ক রাখবে না, তারা কমপ্লিটলি কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সো এটা একটা সরকারের প্রতি থ্রেট দেখানো হলো। এবার প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করলো, দিনও আস্তে আস্তে আগায় আসতেছে। এই অবস্থা হলো বোম্বাই থেকে কলকাতায় ফিরে আসতেন হলো আমাদের বাংলার প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী এবং মুসলিম লীগের যে সেক্রেটারি ছিলেন আবুল হাশেম, এই দুজন আসলেন এবং তারা এসে সরেজমিনে হলো জনমত গঠন করতে থাকেন, জনগণকে বুঝাতে থাকেন যে অ্যাকচুয়ালি এটা হলো আমাদের বাঁচা মরার সংগ্রাম। প্রত্যক্ষ সংগ্রাম দিবসের দিন কলকাতায় হিন্দু মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা বেড়ে যায়। অর্থাৎ এ অবস্থায় মারাত্মক লেভেলের একটা দাঙ্গা বাঁধে। দাঙ্গায় হাজার হাজার নিরীহ মানুষ কিন্তু প্রাণ হারায় এবং এই দাঙ্গা কলকাতায় শুরু হয়, যেটা আস্তে আস্তে কলকাতা যেহেতু কেন্দ্র ছিল সেখান থেকে আস্তে আস্তে সম্পূর্ণ বাংলা প্রদেশে ছড়িয়ে যায়।
অবস্থার মারাত্মক অবনতি হতে থাকলে ব্রিটিশ সরকার শেষ রক্ষার চেষ্টা করে, তারা ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা ঘোষণা করে। অর্থাৎ দাঙ্গা যেহেতু কন্ট্রোল করতে পারছে না ইংরেজ সরকার, তারা পরাজয় মানতে বাধ্য হয় এবং তারা বলে আমরা তোমাদেরকে এই ক্ষমতা হস্তান্তর করে দিব, কিন্তু এর একটা পিসফুল সলিউশন হওয়া দরকার, সে কারণে তারা ক্ষমতা হস্তান্তর করার কথা ঘোষণা দেয়। সুতরাং এক্ষেত্রে কিভাবে দেশ বিভক্ত করা হবে এবং ক্ষমতা হস্তান্তর করা হবে তার জন্য একটা নীতি দরকার। এখানে কিন্তু দুইটা পার্টি আছে, মুসলমানদের প্রতিনিধিত্ব করে মুসলিম লীগ, হিন্দুদের প্রতিনিধিত্ব করে কংগ্রেস। এক্ষেত্রে দুইটার মধ্যে কিভাবে বা দুইটি সম্প্রদায়ের মধ্যে কিভাবে এত বড় দেশের মানে ক্ষমতা হস্তান্তর হবে, কিভাবে দেশটা বিভক্ত হবে, এটার জন্য একটা আইন দরকার। এই উদ্দেশ্যে ব্রিটিশ সরকার হলো লর্ড ওয়াবেল ছিল তৎকালীন যে ভাইসরয়, তাকে সরিয়ে লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের বড়লাট করে পাঠান। অর্থাৎ ভারতবর্ষের সর্বশেষ গভর্নর ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এবার লর্ড মাউন্টব্যাটেন দেখতে খুব স্টাইলিশ বোঝা যাচ্ছে, তিনি আসলেন এবং তিনি কি 1948 সালের জুন মাসের মধ্যেই ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তর করবে সেটার ঘোষণা দিলেন। কবে? 1948 সালের জুন মাসের মধ্যে ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তর করবে এটা প্রতিশ্রুতি দিলেন। লর্ড মাউন্টব্যাটেন কি ছিলেন? তিনি ছিলেন কংগ্রেসের সাথে মানে কংগ্রেসের যে মেন্টালিটি ছিল তার সাথে তার মেন্টালিটি সিমিলারিটি ছিল। তিনিও চাইতেন যে ভারত বিভক্ত না হোক, একটি অখণ্ড ভারত থেকে যাক। তো তিনি হলো অখণ্ড ভারতের পক্ষে ছিলেন এবং কংগ্রেসের সমর্থক ছিলেন, কিন্তু লীগ নেতারা তাতে আপোষ করল না। তিনি যতই রিকোয়েস্ট করুক লীগ নেতারা তার সাথে আপোষ করলেন না। লীগ নেতারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নতুন একটি পাকিস্তান রাষ্ট্র চায়। শেষ পর্যন্ত কংগ্রেস লীগের দাবি মেনে নিয়ে ভারত বিভক্ত করতে রাজি হয়, কিন্তু এতে বেশ কিছু শর্ত আরোপ করা হয় যা লীগের জন্য মেনে নেওয়া সম্ভব হয়নি। এবার আসে আমাদের বসু সোহরাওয়ার্দীর অখণ্ড বাংলা প্রস্তাব। অখণ্ড বাংলা প্রস্তাব মানে কি? আমরা জানি বাংলা কিন্তু শুধুমাত্র আমাদের বর্তমান বাংলাদেশ সেটা ছিল না, বাংলা ছিল বর্তমান বাংলাদেশ, বর্তমান পশ্চিমবঙ্গ, তারপর ওদিকে উড়িষ্যা, বিহার, এদিকে আসাম, সবগুলো নিয়েছিল বাংলা প্রদেশ। তো যখন হলো আমাদের এই বাংলা বিভক্তি ভারত বিভক্তির কথা উঠল, তখন আমাদের বেশ কিছু নেতা, স্পেশালি আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং অন্যান্য কিছু নেতা বাঙালি নেতৃবৃন্দ, তারা চাইলো এই বিভক্তির মাঝখানের জন্য আমাদের বাংলাটা ভেঙে টুকরা না হয়ে যায়। কারণ আমাদের বাংলার কিন্তু আলাদা একটা সংস্কৃতি ছিল, আলাদা কালচার ছিল, আমাদের অন্যরকম একটা সমৃদ্ধি ছিল। আমাদের এই কলকাতার উপর বেস করেই কিন্তু এই পুরো ভারতবর্ষকে শাসন করা হতো, তাই কিন্তু আমাদের বাংলা প্রদেশে একটা আলাদা প্রেস্টিজ ছিল। সেই কারণে তারা চিন্তা করলো পুরো ভারত যাই হোক না হোক আমরা বাংলাকে অখণ্ড হতে দিব না। এই নিয়ে হলো কংগ্রেসের কিছু কতিপয় নেতা এবং আমাদের মুসলিম লীগের কতিপয় বাঙালি নেতা তারা হলো সমর্থন জানায়, কিন্তু শেষমেশ হলো কংগ্রেস এবং লীগ উভয়ই সেন্ট্রাল থেকে যখন একটা প্রেশার আসে তখন হলো তারা এটা শেষমেশ রক্ষা করতে পারেননি। সেই কারণে আমাদের বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যায়, সেটা আমরা এখন জানব। কংগ্রেস এবং লীগের মধ্যে যখন রাজনৈতিক মতবিরোধ হচ্ছিল তখনই বাংলার কতিপয় নেতা অখণ্ড বাংলা গড়ার প্রস্তাব নিয়ে গিয়েছেন। এদিকে চলছে হলো অখণ্ড ভারত ভেঙে ভারত পাকিস্তান করার প্রস্তাব, এদিকে আমাদের বাঙালি নেতারা আসলেন কিনে তারা হলো না ভেঙে অখণ্ড বাংলা রাখার প্রস্তাব। অখণ্ড বাংলার প্রস্তাব প্রথম উত্থাপন করেন হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এমসিকিউ কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কি অখণ্ড বাংলার প্রস্তাব সর্বপ্রথম উত্থাপন করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বেশ কয়েকজন প্রাদেশিক কংগ্রেস নেতাও এই সব প্রস্তাবকে তারা সমর্থন জানায়। তারা হচ্ছেন শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায় প্রমুখ। মুসলিম লীগ নেতা আবুল হাশেমও এই প্রস্তাবকে সমর্থন করেন। শরৎচন্দ্র বসু হলো সক্রিয় সমর্থন, অর্থাৎ তিনি শুধু সমর্থন করেন নাই, তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে গিয়ে তিনি হলো ডিরেক্ট অ্যাকশনে বুঝাইছেন, তিনি সমর্থন করেছেন। এই কারণে এই প্রস্তাবটি বসু সোহরাওয়ার্দী প্রস্তাব নামে পরিচিত হয়। অর্থাৎ এই যে অখণ্ড বাংলার প্রস্তাবটা সেটাকে কি বলা হয়? বসু সোহরাওয়ার্দী প্রস্তাব। বাংলার এই দেশপ্রেমিক নেতৃবৃন্দ বুঝেছিলেন কংগ্রেস এবং লীগের যে কাছে দলীয় স্বার্থই হলো প্রধান। কংগ্রেস এবং লীগ বাংলার কোনটাতে ভালো হবে সেটা দেখবে না, তাদের মেন উদ্দেশ্য হলো যে তাদের যে দলীয় স্বার্থ আছে সেই স্বার্থের প্রতি তারা অন্ধ। তাদের কাছে তারা যে অখণ্ড বাংলা রাখতে চাচ্ছে, কংগ্রেস এবং মুসলিম লীগের উভয় দলেরই বাঙালি নেতারা তারা সেদিকে নজর দেয় নাই।
বাংলার স্বার্থের কথা তারা কখনোই বিশেষ বিবেচনা রাখবে না। তাই অখণ্ড বাংলার প্রস্তাব ঘোষণা এবং বিশ্লেষণকরণ হলো শরৎচন্দ্র বসু এবং আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাদের মতে এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলার যে নিজস্ব কালচার বা সংস্কৃতি বা ঐতিহ্য রয়েছে সেটা সমুন্নত রাখা সম্ভব। কারণ বাংলার যে কালচারটা রয়েছে বা বাংলার বিভিন্ন নিদর্শন রয়েছে সেটা শুধুমাত্র যে আমাদের বাংলাদেশে আছে তা না, তার একটা বিশাল অনেকটুকু অংশ কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে রয়ে গেছে। যদি পুরো বাংলাটা এক থাকতো তাহলে সেটা কিন্তু বিভক্ত হয়ে যেত না। তো এই প্রস্তাবের ভিতর হলো হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি, যে একটা সম্প্রীতির ভাব তৈরি করার একটা প্রচেষ্টাও করা হয়। কারণ এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু হিন্দুদের সংখ্যা বেশি এবং পূর্ববঙ্গে কিন্তু মুসলমান আধিক্য বেশি। কিন্তু শেষ পর্যন্ত এই মহান প্রচেষ্টা বাস্তবায়িত হতে পারেনি। কারণ এবারও প্রথম বিরোধিতা আসে হলো আমাদের কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেসের অবাঙালি এবং রক্ষণশীল যারা সদস্য ছিলেন তাদের প্রচণ্ড বিরোধিতায় মেতে ওঠে। কংগ্রেস এবার অখণ্ড বাংলার বদলে পাকিস্তানের দাবিকে মেনে নেয়। অর্থাৎ তাদের হলো নিজেদের দলের স্বার্থে পাকিস্তান যে বিভক্তি চেয়েছে সেই মানে মুসলিম লীগ যে বিভক্তি চাইছিল পাকিস্তানে, তারা সেটা মেনে নেয়। কিন্তু এই যে বাংলা অখণ্ড রাখার যে একটা প্রস্তাব সেটা তারা মেনে নেয়নি। তারা হলো এই যে পশ্চিমবঙ্গ ছিল হলো হিন্দু অধ্যুষিত এলাকা এবং পূর্ববঙ্গ ছিল মুসলিম অধ্যুষিত এলাকা, সেজন্য দুইটাকে বিভক্ত করে ফেলে। এভাবে এই ভারত বিভাগের প্রসঙ্গটি স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে যে ভারত বিভাগ হবেই সেটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসে ব্রিটেনের যে আমাদের যে ভারত স্বাধীন আইনটা আছে সেটার প্রধান ধারাগুলো কী ছিল। প্রধান ধারার প্রথমটি হলো যে ভারতে যে উপনিবেশটি ছিল ব্রিটেনের, সেটি ভারতীয় ইউনিয়ন এবং পাকিস্তান নামে দুটি সম্পূর্ণ ডমিনিয়নে বিভক্ত হবে এবং 1947 সালের 15 আগস্ট থেকে এই ডমিনিয়ন দ্বয়ের স্বাধীনতা কার্যকর হবে। প্রথম রুলস কি, যে দুইটি দেশ হবে, ভারতীয় ইউনিয়ন, পাকিস্তান, এই দুইটি হলো সম্পূর্ণ স্বাধীন ডমিনিয়নে বিভক্ত হবে এবং এরা 1947 সালের 15 আগস্ট থেকে স্বাধীনতা কার্যকর হবে। এবার আসলো বাংলা এবং পাঞ্জাব। এরা হলো বিভক্ত হয়ে দুই ডমিনিয়নে যাবে। বাংলার ক্ষেত্রে যদি আমরা বলি, বাংলার ক্ষেত্রে হলো যেটা বললাম পশ্চিমবঙ্গ গেল কোথায়, আমাদের এই ভারতীয় ইউনিয়নের সাথে, এবং আমাদের যে পূর্ববঙ্গ সেটা গেল হলো পাকিস্তানের সাথে। ব্রিটেনের রানীর প্রতিনিধি যে প্রতীক হিসেবে উভয় ডোমিনিয়নে দুইজন গভর্নর জেনারেল নির্বাচিত হবেন এবং এদের হাতে ডোমিনিয়ন দ্বয়ের কর্তৃত্ব হস্তান্তর করা হবেন। অর্থাৎ এই ভারতীয় ইউনিয়ন এবং পাকিস্তানের দুইজন হলো গভর্নর জেনারেল নির্বাচিত হবেন এবং তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমেই রানী হলো এই যে ভারতবর্ষের ক্ষমতা তিনি হাতে রেখেছিলেন, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য যে ছিল এই ভারতবর্ষে সেটা তুলে নেওয়া হবে। উভয় ডোমিনিয়নের অন্তর্ভুক্ত নির্বাচিত আইন পরিষদসমূহ স্বাধীনতা লাভের পর সংবিধান সভার মর্যাদা লাভ করবে। অর্থাৎ এই সকল উভয় ডোমিনিয়নের যে একটা মানে ছিল, অলরেডি যে নির্বাচিত যে আইনসভা ছিল সেটা কি সংবিধান সভার মর্যাদা লাভ করবে। অর্থাৎ তারা নিজেদের নতুন দেশের জন্য সংবিধান প্রণয়ন করবে। 1947 সালের 15 আগস্টের পর থেকে দেশীয় রাজ্যগুলোর উপর থেকে ব্রিটিশ সরকারের কর্তৃত্বের অবসান ঘটবে এবং এই রাজ্যগুলো তাদের ইচ্ছা মোতাবেক হয় ভারতীয় ইউনিয়নে যাবে অথবা পাকিস্তানে যোগ দিতে পারবে, এটা তাদের সম্পূর্ণ ইচ্ছা। এক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য জানিয়ে রাখি, এই যে পাঞ্জাব কিন্তু পাকিস্তান কিংবা ভারতীয় ইউনিয়ন দুইটার একটাতেও যায়নি। পাঞ্জাব কিন্তু দীর্ঘ সময় না, অ্যাকচুয়ালি প্রায় 2 বছর মেবি তারা হলো স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়েছিল। অর্থাৎ পাঞ্জাব সম্পূর্ণ স্বাধীনভাবে ভারতের ভূখণ্ডের মাঝখানে হলো তারা নিজেদের রাষ্ট্র পরিচালনা করেছিল এবং পাঞ্জাবের কিন্তু নিজস্ব অর্থব্যবস্থা, সকল ধরনের সুযোগ সুবিধা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যা থাকে মোটামুটি সবই কিন্তু পাঞ্জাবের ছিল। পরবর্তীতে হলো একটি মানে কি বলা যায় ঘটনার মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হলো পাঞ্জাব। এটা তোমরা যদি পার্সোনালি রিসার্চ করো তাহলে এটা জানতে পারবা, খুবই ইন্টারেস্টিং কাহিনী। তো ব্রিটেন সম্রাটের যে ইম্পেরর অফ ইন্ডিয়া মানে কি ইংল্যান্ডের সম্রাজ্ঞী বা সম্রাজ্ঞী, এই উপাধিটি বিলুপ্ত হবে কারণ এখানে কিন্তু ব্রিটিশ শাসন উঠে যাচ্ছে। ব্রিটিশ সরকারের ভারতের জন্য সৃষ্ট যে সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ যে ভারত সচিব ছিল সেই পদটাও বিলুপ্ত হবে। ভারতীয় সিভিল সার্ভিসের উপর ব্রিটিশ সিভিল সার্ভিসের একটা কর্তৃত্ব ছিল সেটাও বিলুপ্ত হবে এবং এই আইন পাশের সময় থেকে ব্রিটিশ সরকারের ভারতীয় ইউনিয়ন এবং পাকিস্তানের উপর থেকে সকল দায়িত্ব এবং কর্তৃত্ব যা ছিল সকল কিছু বিলুপ্ত হয়ে যাবে। ব্রিটিশ সরকারের ভারতের পক্ষে করা সকল
চুক্তি এবং সমঝোতা যেটা ভারতের প্রতিনিধি হয়ে ব্রিটিশ সরকার করেছে সকল কিছুই অকার্যকর ঘোষিত হলো। এবার ভারতীয় ইউনিয়ন হলো তাদের জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে হিন্দুদের দ্বারা, পাকিস্তান তার জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে মুসলিমদের দ্বারা শাসিত হবে। কারণ এটার ডিভাইডেড করা হয় কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যেখানে হলো হিন্দুদের রাষ্ট্র হলো ভারতীয় ইউনিয়ন এবং মুসলমানদের রাষ্ট্র হলো পাকিস্তান। পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু এবং চিফ কমিশনার শাসিত বেলুচিস্তান নিয়ে হবে হলো পাকিস্তান ডোমিনিয়ন। খুবই ইম্পর্টেন্ট। পাকিস্তান ডোমিনিয়ন কি নিয়ে গঠিত হয়? পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, চিফ কমিশনার শাসিত বেলুচিস্তান, এই কয়টা নিয়ে হলো কি পাকিস্তান ডোমিনিয়ন গঠিত হয়। এবং এর বাইরে যেসব অঞ্চল ছিল সেগুলো হলো ভারতীয় ইউনিয়ন। এর মধ্যে কি ছিল? বাংলা বা বর্তমানে যে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, দেশীয় রাজ্যসমূহ, এগুলো বাংলা, পাঞ্জাব, উত্তর পশ্চিম যে সীমান্ত প্রদেশগুলো ছিল, এরপর হলো দেশীয় রাজ্যসমূহ, সেগুলোর প্রভৃতির ভাগ্য নির্ধারিত না হওয়া পর্যন্ত সেগুলো হলো কি ভারতীয় ইউনিয়নের আন্ডারে থাকবে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ অর্থাৎ বর্তমানে যেটা হলো পাখতুনখাওয়া এবং সিলেট যেটা ছিল আমাদের বর্তমান সিলেট, তাদেরকে অপশন দেওয়া হয়। তারা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিবে তারা কি ভারত ইউনিয়ন থাকবে নাকি তারা পাকিস্তান ডোমিনিয়নের মধ্যে থাকবে। এবং আমরা যেটা জানি সিলেট কিন্তু ভোটের মাধ্যমে পাকিস্তান ডোমিনিয়নে যোগ দেয়, পরবর্তী যে কারণে তারা আমাদের বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়। পাঞ্জাব, বাংলা এবং আসামের ভাগ্য নির্ধারণ না হওয়া পর্যন্ত তাদের ক্ষেত্রে 1935 সালের আইন অনুযায়ী শাসিত হতে থাকবে। আমরা লাস্ট ক্লাসে কিন্তু পড়ে আসছি 1935 সালে যে ভারত শাসন আইন ছিল সেটা 1947 সালে যখন দেশ বিভক্তি হয় তখনও কার্যকর ছিল। এই যে প্রমাণ, পাঞ্জাব, বাংলা এবং আসামের যতদিন পর্যন্ত ভাগ্য নির্ধারিত না হবে ততদিন পর্যন্ত 1935 সালে যে শাসন ছিল সেটা অনুযায়ী তারা শাসিত হতে থাকবে। উভয় ডোমিনিয়ন তাদের নিজস্ব সংবিধান প্রণয়ন করার আগ পর্যন্ত তারা 1935 সালের ভারত শাসন আইন দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ যতদিন পর্যন্ত নতুন সংবিধান না আসবে ততদিন পর্যন্ত সেই 1935 সালের যে ভারত শাসন আইন ছিল সেটা কার্যকর থাকবে। অর্থাৎ সেই আইনটা কতটা পাওয়ারফুল বা স্ট্রং ছিল সেটা বুঝতে পারতেছো। এবার আসে ভারত স্বাধীনতা আইনের ফলাফল কী ছিল। 1947 সালের 14 আগস্ট হলো পাকিস্তান এবং 15 আগস্ট হলো ভারত, এই দুইটা রাষ্ট্রের জন্ম হয়। অর্থাৎ পাকিস্তানের জন্ম হয় কত তারিখে? 14 আগস্ট 1947। ভারতের জন্ম হয় 15 আগস্ট 1947-এ। 1935 সালে যে ভারত শাসন আইনের কথা বলা হয়েছে, এই ভারত শাসন আইনকে অনেক পরিবর্তন এবং সংস্কার করে হলো 1947 সালের ভারত শাসন আইনে রূপান্তর করা হয়। অর্থাৎ 1947 সালে যে ভারত শাসন আইনটা সেটা 1935 সালের যে ভারত শাসন আইন ছিল সেটারই একটা মডিফাইড বা চেঞ্জ করা ভার্সন। এর ফলে 3টি ফলাফল লক্ষ্য করা যায়। প্রথম ফলাফল কি? পাকিস্তান এবং ভারত নামে দুইটি স্বাধীন ডোমিনিয়ন স্থাপন করা হয় এবং দুই ডোমিনিয়ন ছিল সমান মর্যাদা সম্পন্ন এবং স্বায়ত্তশাসিত। এদের মধ্যে আর কোনো কন্ট্রোল ছিল না মানে ব্রিটিশদের। 1935 সালে যে আইন ছিল সেই আইন অনুযায়ী গঠিত যে আইনসভা সেটা হলো গণপরিষদের মর্যাদা লাভ করে। এই গণপরিষদের উপর দায়িত্ব আসে দেশের জন্য শাসনতন্ত্র প্রণয়ন করা বা যেটাকে বলা হয় সংবিধান প্রণয়ন করা। তৃতীয় হলো পাকিস্তানের যে মন্ত্রিসভা ছিল তার পরামর্শ অনুযায়ী পাকিস্তানের গভর্নর জেনারেল নিয়োগ করা হয় এবং ডোমিনিয়ন আইনসভায় যে সব আইন গৃহীত হতো তাতে স্বাক্ষরদানের পূর্ণ অধিকার থাকতে হলো সেই গভর্নর জেনারেলের। পাকিস্তানের গভর্নর জেনারেল হন প্রথমে হলো মোহাম্মদ আলী জিন্না এবং ভারতীয় ইউনিয়নের হন হলো লর্ড মাউন্টব্যাটেন। এবার হিন্দু মুসলিমদের যে বিরোধ ছিল সেটা প্রতিক্রিয়া কী ছিল? হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছিল সেটা আমরা একটু আগে পড়লাম। ভারত বিভাগের পূর্বে তাদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল রাষ্ট্রে কী হবে এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের উস্কানির ফলে বিভিন্ন জায়গায় দাঙ্গা লেগেছিল। এ কারণে 1947 সালের আগস্টে যখন দেশ বিভক্তি হবে সেই সময় খুবই উত্তেজনাময় একটা সময় ছিল। এই অবস্থায় হলো প্রচুর পরিমাণ দাঙ্গা হয়েছিল এই অঞ্চলে। হতাশ হয়ে পড়ছে দেশবাসী। এই সময় হঠাৎ আশার আলো হয়ে দেখা যায় নতুন পিরিয়ডে নিয়ে আসে হলো দুইজন ব্যক্তি হলো এই দাঙ্গা থামাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এগিয়ে আসেন। প্রথম ব্যক্তি ছিল হলো মহাত্মা গান্ধী, দ্বিতীয় ব্যক্তি ছিলেন হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কীভাবে? প্রথমত মহাত্মা গান্ধী, দ্বিতীয় হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারা সংকটের উৎস খুঁজে পেয়েছিল।
দেশ বিভাগ কমিটিগুলো কিভাবে সীমানা নির্ধারণ করবে তারা তার সিদ্ধান্ত তৈরি করেছিল। এই প্রসঙ্গে রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের মধ্যে যে খবর প্রচারিত হচ্ছিল সেই নিয়ে হলো বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়াচ্ছিল। যে সকল জায়গায় বর্ডার হওয়ার কথা সেখানে যেহেতু বিভক্তি হয়ে যাবে দুটা দেশ, এই নিয়ে হলো অনেক উত্তেজনা ছিল। হিন্দু মুসলিম উভয়ই নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিল, ফলে পরস্পরের প্রতি তাদের সন্দেহ বেড়ে যায় যে অ্যাকচুয়ালি কে কারো ক্ষতি করবে নাকি। এই কারণে দাঙ্গাও কিন্তু বিস্তার লাভ করতে থাকে। সরকার সে দাঙ্গা থামাতে পারেনি। থেকে কিন্তু তারা এক পর্যায়ে হলো শাসন ছেড়ে দেয়। তার সেই অসাধ্য সাধন হয়েছিল গান্ধীর নেতৃত্বে। দাঙ্গার কথা ভুলে গিয়ে জনতার মধ্যে থেকে স্লোগান উঠতে থাকে যে হিন্দু মুসলিম এক হও, হিন্দু মুসলমান ভাই ভাই, অর্থাৎ নিজেদের মধ্যে একটি সম্প্রীতি বজায় আনার সবাই একটা চেষ্টা করে। এভাবে শান্তি ও সম্প্রীতির আবহাওয়া ক্রমে বিস্তার লাভ করে। দাঙ্গা ব্যাপকতা লাভ করেছিল হলো বাংলা এবং পাঞ্জাব প্রদেশে, যেহেতু এই দুটো প্রদেশে হলো সাম্প্রদায়িক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত করা হয়েছিল। কারণ আমরা বাংলা যদি দেখি, পূর্ববঙ্গে মুসলিম বেশি থাকায় পূর্ববঙ্গ চলে গেল পাকিস্তানের আন্ডারে এবং পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায় বেশি থাকায় সেটা চলে গেল ভারতীয় ইউনিয়নের আন্ডারে। তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতার দাঙ্গা দমনে বিশেষ ভূমিকা পালন করেন, কারণ তৎকালীন সময়ে তিনি হলো কলকাতা ভিত্তিক যে বাংলা প্রদেশ ছিল তার প্রধানমন্ত্রী ছিলেন। মহাত্মা গান্ধী হলো বাংলার বিভিন্ন অঞ্চলে সফরে আসেন এবং সোহরাওয়ার্দী তার সাথে হলো দাঙ্গা কবলিত এলাকায় সফর করেন, যার মধ্যে অন্যতম ছিল হলো নোয়াখালীতে যেটা একটা ঘটনা আছে যে মহাত্মা গান্ধীর ছাগল চুরি হয়েছিল। এই দাঙ্গা যখন দেখতে গেছেন তখন তার একটা ছাগল ছিল, সেই ছাগলটা হলো সেখান থেকে চুরি হয়ে গেছিল দাঙ্গাকালীন সময়। পাকিস্তান ও ভারতের অভ্যুদয়ের প্রাক্কালে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় 20 লক্ষ মানুষ প্রাণ হারায়। কত? 20 লক্ষ। এবং 15 লক্ষ মানুষ হলো গৃহহীন হয়। 15 লক্ষ মানুষ ভিটেমাটি ছাড়া, তাদের আর কোনো কিচ্ছু নাই, মানে তাদেরকে মাইগ্রেট করে চলে যাওয়া লাগছে। মানে কি একটা অবস্থা বুঝতে পারবে। 20 লক্ষ মানুষ মারা গেছে শুধুমাত্র এই সাম্প্রদায়িক দাঙ্গায়, হিন্দু মুসলিম এই বিদ্বেষের কারণে। খুবই একটা বাজে অবস্থা ছিল। এবার ভারত শাসন আইনের তাৎপর্যটা কি? প্রথমত হলো ভারত শাসন আইনটা বিভিন্ন কারণে সমালোচিত হয়। কারণ সমালোচিত করা হয় কেন? একটা দেশ ভেঙে দুইটা রাষ্ট্র গঠিত হয়েছে। কিন্তু এই আইনের যে গুরুত্ব সেটা অস্বীকার কোনো উপায় নাই। এই আইন হলো ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলা যায় এই ভারত শাসন আইন। নিম্নলিখিত কারণে 1947 সালের এই আইনের গুরুত্বগুলো অপরিসীম। দেখি একটু। 1947 সালের ভারত শাসন আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের পথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ পদক্ষেপ। ব্রিটিশ ভারতের জন্য এটাই সর্বাপেক্ষা গুরুত্ব ছিল এবং এটি সর্বশেষ ছিল। এই আইনের মাধ্যমে সুদীর্ঘ 190 বছর অর্থাৎ 1757 সালে পলাশীর প্রান্তরের যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজয়ের মাধ্যমে যে ইংরেজ শাসনে ভিত্তি করে উঠেছিল, সেখান থেকে 1947 সালের ভারত বিভাগের দেশ বিভাগের আগ পর্যন্ত যে তাদের প্রায় 190 বছরের শাসন ছিল সেটার অবসান ঘটে এবং দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এই আইন দ্বারা গভর্নর জেনারেল এবং গভর্নরের স্বেচ্ছাধীন যে ক্ষমতা ছিল 1935 সালের ভারত শাসন আইনে, সেটা বিলুপ্ত করায় ভবিষ্যতে ভারত এবং পাকিস্তানের সংসদীয় এবং দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়, অর্থাৎ গণতান্ত্রিক একটি সরকার ব্যবস্থা গড়ে ওঠার একটা সুযোগ তৈরি হয়। সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ বা বিনা রক্তপাতে বলতে হলো কোনো যুদ্ধ ছাড়া, রক্তপাত হয়েছে দাঙ্গার কারণে হয়েছে, এই কারণে না, এই রক্তপাত ছাড়া দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ইতিহাসের গতিপথ ধরে নব আশা আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করে হলো এই দুটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, কে? ভারত এবং পাকিস্তান। এই আইন উপমহাদেশের জনগণের কৃষ্টি, সভ্যতা বা সাহিত্য বা জীবনযাত্রা প্রণালী বা রাজনৈতিক চিন্তাধারার এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত করে। ফলে সূচনা হয় আমাদের উপমহাদেশের রাজনৈতিক যে ইতিহাস তার একটি নতুন অধ্যায়। এই আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর মাধ্যমে ভারত এবং পাকিস্তানে সংসদীয় গণতন্ত্রের সূত্রপাত হয়, যেটা একটু আগে বললাম যে গণতন্ত্রের সূচনা হয় এই ভারতবর্ষে। এবার আসে আমাদের পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের অভ্যুদয়। আমাদের আইন আসলো, ভারত এবং পাকিস্তান ভাগ করার একটা ডিসিশন আসলো। এবার কিভাবে হলো এবং রিয়েকশন কী ছিল সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। 47 সালের ভারত স্বাধীনতা আইন এই উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা যায়। এই আইন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করে, কারণ এর মাধ্যমে হলো স্বাধীনতা আসে। 1957 সালে যে পলাশী যুদ্ধে যা শুরু হয় সেটা এই 47-এর আইনের মাধ্যমে শেষ হয়।
ব্রিটিশ রাজ্যের নিয়ন্ত্রণমুক্ত হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে হলো এই আইনে, অর্থাৎ ফাইনালি স্বরাজ গঠিত হয়। 1947 সালের 14 আগস্ট হলো দিল্লিতে একটি গণপরিষদের অধিবেশন হয়। সেখানে ব্রিটিশ কমনওয়েলথের অংশ হিসেবে ভারতের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে। অর্থাৎ ব্রিটিশ কমনওয়েলথ কারা? ব্রিটিশ কমনওয়েলথ হলো যারা একসময় ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে ছিল, উপনিবেশ ছিল, পরবর্তীতে স্বাধীনতা লাভ করে, তাদের নিয়ে হলো ব্রিটিশ কমনওয়েলথ গঠিত হয়। এই ব্রিটিশ কমনওয়েলথে যোগদান করা মানে হচ্ছে তারা হলো ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছে। গণপরিষদে জওহরলাল নেহরু একটা মন্তব্য করেছিলেন, লং ইয়ার্স এগো উই মেড এ ডেস্টিনি অ্যান্ড হাউ দ্য টাইম কামস ওয়েন উই শ্যাল রিডিম আওয়ার প্লেস, নট হোলি অর ইন ফুল মেজার বাট ভেরি সাবস্টেন্সিয়ালি। অর্থাৎ আমাদের যে একটা কি বলা যায় উদ্দেশ্য ছিল দীর্ঘকালীন সময় ধরে যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র গঠিত হবে, সেটা ফাইনালি পসিবল হয়েছে। এভাবেই প্রায় 190 বছর ব্রিটিশ শাসনের অবসান হয় এবং ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র গঠিত হয়। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্নাহ। এই যে প্যারাটুকু এতটুকু কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? এখানে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলকে মোহাম্মদ আলী জিন্নাহ, ভারত ইউনিয়নের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড মাউন্টব্যাটেন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, ভারত ইউনিয়নের প্রথম গভর্নর জেনারেল হলো আমাদের এই মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হন হলো লিয়াকত আলী খান এবং ভারতের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন হলো পণ্ডিত জওহরলাল নেহরু। অর্থাৎ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, ভারত ইউনিয়নের গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। স্বাধীনতা প্রাপ্তির মধ্য দিয়ে উপমহাদেশে একটা নতুন অধ্যায় শুরু হলো এবং যুগের শুরু হলো। নবপ্রেরণা এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে উপমহাদেশে নতুন দুইটি রাষ্ট্র তাদের নতুন যাত্রা শুরু করলো। পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়কে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে অভিবাদন জানানোর জন্য ভাইসরয় 13 আগস্ট করাচিতে পৌঁছান। বিকালে আনুষ্ঠানিক ভোজ সভায় জিন্নাহ একটি দীর্ঘ ভাষণ দেন। ভাইসরয় সেখানে বক্তব্য পাঠ করেন। ভাইসরয় গিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। 14 আগস্ট পাকিস্তান গণপরিষদের উদ্দেশ্যে এক ভাষণে ভাইসরয় পাকিস্তান সৃষ্টিকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। এই দিন বিকালে তিনি দিল্লিতে ফিরে আসেন এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায় যেহেতু 15 তারিখ দেশ স্বাধীন হবে, 14 তারিখ থেকেই হলো দিল্লিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। মানে মানুষ খুবই খুশি, বিভিন্ন মিছিল বের হচ্ছে। স্বাধীনতার উৎসবে যোগ দেওয়ার জন্য হাজার হাজার মানুষ দিল্লির দিকে ছুটে আসতে থাকে। 15 আগস্ট নেহরু ভারতীয় বিধানসভার উদ্দেশ্যে এক ভাষণে ভারতের স্বাধীনতার ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিন স্বাধীনতা ঘোষিত হওয়ার সাথে সাথে আনন্দে উদ্বেল হয়ে পড়ে দিল্লি তথা ভারত। এভাবেই উপমহাদেশের ইতিহাসে দীর্ঘদিনের ইংরেজ শাসনের অবসান ঘটে। এর মাধ্যমেই ইংরেজদের 190 বছরের যে ভারতবর্ষের যে স্বাধীনতা কেড়ে নিয়েছিল সেটার অবসান ঘটে এবং ভারতবর্ষে যে স্বাধীনতার সূর্য 190 বছর অস্তমিত ছিল সেটার নতুন উত্থান ঘটে। অর্থাৎ এরই মাধ্যমে আমাদের যে কি বলা যায় আমাদের যে ব্রিটিশ আমলটা ছিল এবং সেটার সমাপ্তি ঘটে এবং একই সাথে হলো ভারতে যে ব্রিটিশদের উপনিবেশ শাসন ছিল সেটারও সমাপ্তি ঘটে। তো এবার হলো আমরা এই অধ্যায়ের যে প্রধান প্রধান শব্দগুলো বা টার্মগুলো আছে সেগুলোর ব্যাখ্যাগুলো একটু মনে করে আসি। প্রথমে ছিল কি ইলবার্ট বিল। ইলবার্ট বিলটা যেটা আমরা বলেছিলাম যে লর্ড রিপনের শাসনামলে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ এর মাধ্যমে ভারতীয় এবং যে ইউরোপিয়ান নাগরিকরা ছিল ভারতবর্ষের তাদের মধ্যে যে বৈষম্য ছিল সেটি কমিয়ে আনা হয়। ইউরোপীয় অপরাধীকে বিচার করতে হলে ভারতীয় বিচারকদের ক্ষমতা দিয়ে লর্ড রিপন এই ইলবার্ট বিলটি পাশ করেন। তার অন্যতম একটি সংস্কার ছিল হলো এই ইলবার্ট বিল। ইলবার্ট বিলের মাধ্যমে লর্ড রিপন ভারতীয় এবং ইউরোপীয়দের মাঝখানে জাতিগত বৈষম্য নিরসনে সচেষ্ট হন। ফৌজদারি দণ্ডবিধি অনুসারে কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট পূর্ববর্তী সময়ে ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারত না। তাই তিনি ইলবার্ট বিল প্রণয়নের মাধ্যমে ভারতীয় বিচারকদের সেই ক্ষমতা প্রদান করেন। ইউরোপীয়রা এই আইনকে অপমানজনক মনে করে বিরোধিতা করে এবং পরবর্তীতে এই কারণে এটা সংশোধিত করা হয়, যে ক্ষেত্রে বলা হয় একজন ভারতীয় ভারতীয় ম্যাজিস্ট্রেট বা বিচারক যদি
কোনো একজন ইউরোপিয়ানের বিচার করতে যায় তাহলে যে জুরি বোর্ড থাকবে সেখানে জুরি বোর্ডের মাধ্যমে বিচার করতে হবে এবং সেই জুরি বোর্ডের অর্ধেক থাকতে হবে হলো ইউরোপিয়ান জুরি। বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ ছিল 1854 সালের পরিকল্পনা এবং 1901 সালের প্রস্তাবের ভিত্তিতে লর্ড কার্জন 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করেন। কে করেন? লর্ড কার্জন 1905 সালে 16 অক্টোবর। এর মাধ্যমে কি হয়? বাংলা প্রদেশকে ভেঙে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হয় কি পশ্চিমবঙ্গ, আর এটা হলো কি আমাদের পূর্ববঙ্গ এবং আসাম। ভারতের প্রশাসনিক বিন্যাস সাধন, ভাগ করো শাসন করো বা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এসব নীতির বাস্তবায়নে ব্রিটিশরা বঙ্গভঙ্গ ঘোষণা করেন। তবে ভারতের হিন্দুরা বঙ্গভঙ্গকে সহজভাবে মেনে নেয়নি, তারা বিভিন্ন আন্দোলন করতে থাকে এর বিরুদ্ধে। অপরদিকে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে হলো মুসলমানরা বঙ্গভঙ্গকে স্বাগত জানায় এবং নিজেদের দাবি আদায়ে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে। তবে কংগ্রেসের আন্দোলনের মুখে 1911 সালে এই বঙ্গভঙ্গ রদ করা হয়। লাহোর প্রস্তাব। হিন্দু মুসলমান জনগণের যে সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে 1940 সালে হলো পাকিস্তানের যে পাঞ্জাবের যে রাজধানী লাহোর, সেখানে একটি মুসলিম লীগের অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে মোহাম্মদ আলী জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব ছিল সেটা উপস্থাপন করেন। তার মধ্যে ভারতে হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি, সুতরাং মুসলমানদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং সুন্দর জীবনযাপনের জন্য তাদের মুসলমানদের একটি পৃথক রাষ্ট্রের প্রয়োজন। সেজন্যই তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ.কে ফজলুল হক মুসলিম লীগের এই অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি প্রস্তাব পেশ করেন, যেটাকে হলো কি লাহোর প্রস্তাব নামে পরিচিত হয়েছে। আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলনটা ছিল স্যার সৈয়দ আহমেদের একটি কি বলা যায় বুদ্ধিবৃত্তিক আন্দোলন, যেখানে মুসলিম সমাজের যে সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক এ সকল ব্যাপারে একটি কি বলে পাশ্চাত্য যে কালচার কিংবা শিক্ষা ব্যবস্থা তার ভিত্তিতে একটি রেভলিউশন বা বিপ্লবের একটি সূচনা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ। সেটাকে বলা হয় কি আলিগড় আন্দোলন। এর উদ্দেশ্য ছিল মুসলমানদের উদ্ধার এবং পুনর্জাগরণ। ইংরেজি শিক্ষা এবং সংস্কৃতি গ্রহণ না করে মুসলমানরা তৎকালীন ক্ষেত্রে পিছিয়ে পড়ে। তৎকালীন মুসলমান সম্প্রদায়ের এই শোচনীয় দুরবস্থা থেকে তাদেরকে পরিত্রাণ করার জন্য স্যার সৈয়দ আহমেদ জরুরি বলে মনে করেন এবং তিনি ইংরেজপন্থী ছিলেন বলে মুসলমানদেরকে আহ্বান করেন ইংরেজপন্থী হওয়ার জন্য। তিনি মনে করতেন যে ইংরেজপন্থী না হলে আমাদের এই মুসলিম সমাজের কখনো এই পরিত্রাণ ঘটবে না। এ লক্ষ্যে আলিগড় আন্দোলনের মাধ্যমে সৈয়দ আহমেদ ইংরেজ সরকার এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রীতি স্থাপনের ব্রতী হন। ইংরেজ সরকার এবং মুসলমানদের মধ্যে সম্প্রীতি কেন? যে 1857 সালের যে সিপাহী বিদ্রোহ ছিল, আমরা জানি এই সিপাহী বিদ্রোহের জন্য কিন্তু আমাদের যে ইংরেজ সরকার সেটা মুসলমানদেরকে দায়ী করত, কিন্তু স্যার সৈয়দ আহমেদ হলো তাদেরকে যুক্তি খণ্ডন করেন যে অ্যাকচুয়ালি এটা হলো সরকার এবং জনগণের মাঝখানে একটি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলাফল ছিল, এখানে মুসলমানদের কোনো হাত ছিল না। আবার মুসলমানরা সর্বক্ষেত্রে আধুনিক করে গড়ে তোলার জন্য তাদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচারের যত্নবান হন। মোট কথা মুসলমানদের মধ্যে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রগতিশীল ভাবধারা প্রসারের উদ্দেশ্যে আলিগড় আন্দোলন পরিচালিত হয়েছিল। লখনৌ চুক্তি, যেটা হলো 1916 সালে। লখনৌ চুক্তি বা লখনৌ প্যাক্ট সেটা হলো কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে 1916 সালে তাদের বার্ষিক সম্মেলনে ভারতের শাসনতান্ত্রিক সংস্কার নীতির জন্য একটি সমঝোতা আসে। এই সমঝোতাই লখনৌ চুক্তি নামে পরিচিত। এই লখনৌ চুক্তিটা হলো এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা স্বাক্ষর। এই চুক্তির মাধ্যমে কংগ্রেস এবং মুসলিম লীগ মিলিতভাবে দাবি পেশ করে চুক্তিতে প্রাদেশিক স্বায়ত্তশাসন, সম্প্রদায়ভিত্তিক নির্বাচন প্রভৃতি বিষয়ের উপর জোর দেওয়া হয়। স্কট মনক্রিফ কমিশন, যেটা হলো লর্ড কার্জন হলো সেচ ব্যবস্থার উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য স্কট মনক্রিফ কমিশন গঠন করেছিলেন। কিসের? স্কট মনক্রিফ কমিশন। লর্ড কার্জনের আমলে শিল্প বাণিজ্যের তদারকির জন্য একটি নতুন শিল্প বাণিজ্য দপ্তর সৃষ্টি করা হয়। সেচ ব্যবস্থা উন্নয়নের জন্য লর্ড কার্জন সমপরিমাণে উদ্যোগী হয়েছিলেন, যেহেতু কৃষিপ্রধান দেশে সেচের প্রয়োজন খুবই বেশি। এই ব্যবস্থার সম্প্রসারণের জন্য তিনি 4 কোটি টাকা ব্যয় করেন। এই উদ্দেশ্যে 4 কোটি টাকা ব্যয় করার উদ্দেশ্যে তিনি একটি কমিটি গঠন করেন। এটি স্কট মনক্রিফ কমিশন নামে পরিচিত। এটা খ নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সিকিউ এর যে খ নম্বর সেক্ষেত্রে। তো আমাদের হলো ফাইনালি 3য় অধ্যায় শেষ হলো এবং আমরা এই 3য় অধ্যায়টা শেষ করব কিভাবে? আমাদের বোর্ড পরীক্ষার যে বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলো কিছু
কোশ্চেন আমরা এখন সলভ করব। এর মাধ্যমে আমরা যে শিখে আসছি গত 4 লেকচারে, এগুলো একটু যাচাই করা হবে। প্রথমে আসে মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে রাজকীয় ঘোষণা প্রদান করেন। তিনি রাজকীয় ঘোষণা প্রদান করেন কিসের পরে? আমরা যেটা খেয়াল করি, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, এর মাধ্যমে কোম্পানি শাসনের শেষ হয় এবং আমাদের ব্রিটিশ শাসন শুরু হয়। এই সময় কিন্তু মহারানী ভিক্টোরিয়া হলো রাজকীয় ঘোষণা প্রদান করেন। তাহলে সেটা কত সালে ছিল? সেটা ছিল 1858 সালে। বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট কি? বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট এটা কী ছিল? বেঙ্গল মানে বাংলা, অ্যাক্ট মানে হলো আইন, মাঝখানে হলো মিউনিসিপ্যাল। মিউনিসিপ্যাল শব্দের অর্থ কি? মিউনিসিপ্যাল শব্দের অর্থ হলো স্বায়ত্ত শাসন। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হলো স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন, অর্থাৎ ক। কে ইলবার্ট বিল প্রণয়ন করেন? ইলবার্ট বিল কার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল? লর্ড লিটন? না, তিনি হলো বলতে গেলে মানে আমাদের কি বলা যায়, এই দেশের মানুষের যত রাইট ছিল এর বলতে গেলে অনেক এগেনস্টে স্টেপগুলো নিছেন। লর্ড কার্জন? না, লর্ড কার্জন অ্যাকচুয়ালি এই টাইপের যে সংবাদপত্রের স্বাধীনতা কিংবা অন্যান্য যে সকল আইন আছে এগুলো কিন্তু এইসব ব্যাপারে তিনি নজর টজর দিতেন তেমন একটা। তিনি হলো যে প্রশাসনিক যে ব্রিটিশ সাম্রাজ্য ছিল সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি নজর রাখছিলেন। লর্ড মিন্টো? না, আমরা তার ব্যাপারেও পড়িনি। পড়ছি কার পরে? লর্ড রিপন। লর্ড রিপন হলো ইলবার্ট বিল প্রণয়ন করেন। ইলবার্ট বিল কেন প্রণয়ন করেছেন একটু মনে করি। ইলবার্ট বিল প্রণয়ন করার কারণ ছিল যে ভারতীয় এবং যে ইউরোপিয়ান নাগরিক ছিল ভারতবর্ষে তাদের মধ্যে যে একটা বৈষম্য ছিল সেটা দূর করার জন্য। ঐতিহাসিক কীর্তিসমূহ সংরক্ষণ এবং গবেষণার জন্য লর্ড কার্জন কোন বিভাগটি প্রতিষ্ঠা করেন? এটা ইজিলি আমরা বুঝতে পারি। কীর্তিসমূহ অর্থাৎ যে প্রত্নতত্ত্ব আছে সেগুলো সংরক্ষণ এবং গবেষণার জন্য কি ইউজ করা হয়, মানে কোন প্রতিষ্ঠান ইউজ করা হয়? ইতিহাস বিভাগ? না। প্রত্নতত্ত্ব জাদুঘর? প্রত্নতত্ত্ব জাদুঘরে সংরক্ষণ এবং সংরক্ষণ করা হয়, গবেষণা করা হয় না। সংরক্ষণাগার? সংরক্ষণাগারে তুমি গিয়ে তুমি মহানগর মহাস্থান কি বলা হয় এটাকে, পাহাড়পুরের যে পাহাড় আছে তুমি সেটা তুলে আনার তো কোনো কি বলা যায় সংরক্ষণাগারে আইনা রাখতে পারবা না। সেটা যেখানে আছে সেখানে আছে, তোমাকে সেটার পরিচর্যা করতে হবে, সেটা সংরক্ষণ করতে হবে। কিভাবে? এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর হলো এগুলো সংরক্ষণ এবং গবেষণা করে। জাদুঘরে কিন্তু তুমি সব প্রত্নতত্ত্ব তুমি হয়তো মাটির যে সকল জিনিস আছে বা ছোটোখাটো জিনিস আছে সেগুলো আনতে পারবা, বড় বড় যে সকল নিদর্শন আছে সেগুলো তুমি তুলে আনতে পারবা না। এই জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর হলো যেটা যেখানে আছে সেখানে রেখেই সেটার পরিচর্যা করে। আলিগড় আন্দোলনের উদ্যোক্তা কে? মনে পড়ে? আলিগড় আন্দোলনের উদ্যোক্তা কে ছিল? স্যার সলিমুল্লাহ? না, স্যার সলিমুল্লাহরও আর অনেক আগের বা নবাব আব্দুল লতিফেরও আগের ঘটনা এটা। সৈয়দ আমির আলীও না, সেটা ছিল স্যার সৈয়দ আহমেদের উদ্যোগে। কোন সম্প্রদায় বঙ্গভঙ্গকে সহজভাবে মেনে নিতে পারেনি? হিন্ট হচ্ছে যেই সম্প্রদায়ের আধিক্য ছিল তৎকালীন বর্তমানে পশ্চিমবঙ্গে কলকাতা ভিত্তিক যে একটা বাংলা ছিল, কলকাতাতে কাদের মানে বসবাস বেশি? বৌদ্ধ? না। খ্রিস্টান? না। মুসলমান? না। হিন্দুদের। কলকাতা ভিত্তিক যে হিন্দু সম্প্রদায় ছিল তারা এই বঙ্গভঙ্গকে সহজভাবে মেনে নিতে পারেনি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অবশেষে কী ধরনের পথ অবলম্বন করেছিল? আন্দোলন কারা করেছিল? এই কলকাতা ভিত্তিক হিন্দু সমাজ। তারা সাম্যবাদের? না। গণ আন্দোলনের তাও করতে পারেনি। গণ আন্দোলন হলে দুই পক্ষই মানে সকল মানুষের আন্দোলন আসতে হবে। সন্ধি চুক্তি? তেমন কোনো সন্ধি হয়নি। তাহলে সন্ত্রাসবাদের। তারা ভারত ব্রিটিশ যে আছে আমাদের যে শাসকরা ছিল, যে প্রশাসকরা ছিল, তাদের এগেনস্টে এক পর্যায়ে হলো বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ তাদের উপরে আক্রমণ করা শুরু করে। এক্ষেত্রে যখন যে ব্রিটিশ প্রশাসক কিংবা শাসক আছে তাদের যখন লাইফ রিস্ক বেড়ে যায় তখনই হলো তারা এই বঙ্গভঙ্গ রদ করে ফেলে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এলেন অক্টেভিয়ান হিউমের প্রচেষ্টায়? হ্যাঁ। লর্ড ডাফরিনের পৃষ্ঠপোষকতায়? হ্যাঁ, তখন ছিলেন তিনি। কতিপয় শিক্ষিত এবং প্রভাবশালী ভারতীয় নেতৃবৃন্দের প্রতিষ্ঠায়? হ্যাঁ। অর্থাৎ অ্যান্সার হবে হলো 1, 2, 3। মুসলিম লীগের উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরোধিতা করা? না। ব্রিটিশদের প্রতি আনুগত্যের মনোভাব পোষণ করা? হ্যাঁ। মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা?
হ্যাঁ, তাহলে কি হবে 2 এবং 3 গ। এখন বলতে পারো যে স্যার ব্রিটিশদের বিরোধিতা করা কেন নয়? মুসলিম লীগ যখন প্রতিষ্ঠিত হয় তখন কনটেক্সটটা কী ছিল? বঙ্গভঙ্গ হলো, এই আমাদের পূর্ববঙ্গ এবং আসাম আলাদা প্রদেশ হলো, পশ্চিমবঙ্গ অপর সাইডে বাংলা আলাদা প্রদেশ হলো। এক্ষেত্রে মুসলমানরা কিন্তু খুশি ছিল, হিন্দুরা খুশি ছিল না। হিন্দুরা খুশি ছিল না কারণ হলো তারা বলতেছিল যে এটা ভাগ করো শাসন করো নীতির অন্তর্ভুক্ত। মুসলমানরা দেখতেছিল যেহেতু তাদের সরকার এমন একটা স্টেপ নিছে যে এক্ষেত্রে হলো তাদের রাজনৈতিক এবং সামাজিক সকল ধরনের উন্নয়ন ঘটবে, এক্ষেত্রে তারা কিন্তু সরকারের প্রতি খুশি ছিল এবং সেই অবস্থায় তাদের এই ইন্টারেস্ট রক্ষা করার জন্যই কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। সেক্ষেত্রে মুসলিম লীগ কী ছিল, ব্রিটিশদের প্রতি তখন আনুগত্যের মনোভাব পোষণ করেছিল। ভারতীয় স্বাধীনতা আইনের ফলাফল কী ছিল? ভারত বিভক্তি, হ্যাঁ। ইংরেজ শাসনের অবসান, হ্যাঁ। 190 বছরের যে ইংরেজ শাসন ছিল সেটার অবসান ঘটে। মুসলিম শাসনের পুনর্জাগরণ, না। কেন না? তখন হলো ভারত এবং পাকিস্তান নামে দুইটি আলাদা রাষ্ট্র হয়। সম্পূর্ণ ভারতবর্ষে কিন্তু মুসলিম যে একটা রাজত্ব ছিল মুঘল আমলে সেটা কিন্তু আর প্রতিষ্ঠিত হতে পারেনি, তাই এটা হবে না। সো অ্যান্সার হবে 1-2, অর্থাৎ ক। এবার আমরা উদ্দীপকটা পড়ি। ক দেশের শাসক প্রশাসনিক সুবিধার জন্য দেশকে বিভক্ত করেন। এখানে কিন্তু মোটামুটি বোঝা যায় আমরা কিসের দিকে কথা বলছি। এতে দেশের এক অংশের জনগণ বিরোধিতা করে এবং গুপ্ত হত্যা, দাঙ্গা এবং বর্জন নীতি গ্রহণ করে। উদ্দীপকের ঘটনা ভারতীয় উপমহাদেশের কোন আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত? এই যে দেশকে বিভক্ত করা হয়েছে এর দ্বারা বোঝা যায় এটা হলো বঙ্গভঙ্গের সাথে রিলেটেড। বঙ্গভঙ্গের সময় কি হয়েছিল? এই যে গুপ্ত হত্যা বা দাঙ্গা বা বর্জন নীতি। বর্জন নীতি মানে হলো কি বলা যায়, ভারতবর্ষ হিন্দু সম্প্রদায় যারা ছিল তারা হলো এই সকল কার্যক্রমের মাধ্যমে বঙ্গভঙ্গের তুমুল বিরোধিতা করছিল এবং এক পর্যায়ে হলো যখন হলো ব্রিটিশ যে শাসক আছে তারা যখন লাইফ রিস্কে পড়ে যায় তখন হলো বঙ্গভঙ্গ রদ করে ফেলে। তো এখানে কি ছিল, বঙ্গভঙ্গের সাথে কোন আন্দোলনটা রিলেটেড ছিল? ফরাজি আন্দোলন, না। ফরাজি আন্দোলন হলো সেই কোম্পানি আমলের ঘটনা। আলিগড় আন্দোলন, আলিগড় আন্দোলন কিন্তু বঙ্গভঙ্গেরও আরও পূর্বের ঘটনা, সো এটাও না। অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন ঘটনা কী ছিল? অসহযোগ আন্দোলন আসছে হলো যখন খিলাফত আন্দোলন চলছিল 1920 সালের দিকে, তখন না। অর্থাৎ বঙ্গভঙ্গের সাথে হলো স্বদেশী আন্দোলন। এই স্বদেশী আন্দোলনের সাথেই এই যে বর্জন নীতি, যে ব্রিটিশ পণ্য বর্জন, সেটাই হলো স্বদেশী আন্দোলন নামে পরিচিত। উদ্দীপকে প্রতিফলিত আন্দোলন ছিল কি? অর্থনৈতিক, না, এটা কোনো অর্থনৈতিক আন্দোলন ছিল না। ধর্মীয়, না, এটা ধর্মবেশ কোনো আন্দোলন ছিল না। সাংস্কৃতিক, না, এটা কোনো সাংস্কৃতিক বা কি বলা যায় কালচারাল কোনো ওয়ার্ড ছিল না। সেটা ছিল একটা সামাজিক আন্দোলন, যে একটা সমাজ ব্যবস্থার মধ্যে ফাটল ধরে বঙ্গভঙ্গের কারণে, সেটার কারণেই হলো এই আন্দোলন গড়ে ওঠে। এবার আসে আমাদের সৃজনশীল বা সিকিউ কোশ্চেন। প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি, রাজনৈতিক মতাদর্শগত কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিতে জার্মানি দুটি অংশে বিভক্ত হয়। অর্থাৎ এখানে কিন্তু অলরেডি বঙ্গভঙ্গের হিন্ট দেওয়া হয়েছে। বিংশ শতাব্দীর শেষ শতকে সমাজতান্ত্রিক মতাদর্শ দুর্বল হয়ে পড়লে 1990 খ্রিস্টাব্দে একটি চুক্তির মাধ্যমে জার্মানির দুই অংশের একত্রীকরণ সম্পন্ন হয়। অর্থাৎ বঙ্গভঙ্গ রদের সাথে এটা রিলেটেড। প্রথম কোশ্চেন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা উদ্যোগ কে নেন? স্যার এলেন অক্টেভিয়ান হিউম। এই অক্টেভিয়ান কিন্তু জুলিয়াস অক্টেভিয়ান সেনা, এলেন অক্টেভিয়ান হিউম, তিনি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। ইলবার্ট বিল কি? এটা আমরা এমসিকিউর সময় একবার বলছি, শব্দার্থের ক্ষেত্রে এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ শব্দ হলো ইলবার্ট বিল। আবারও একবার মনে করিয়ে দিই, ইলবার্ট বিল হলো ভারতে বসবাসরত ভারতীয় নাগরিক এবং ইউরোপিয়ান নাগরিকদের মধ্যে বৈষম্য মোচনের জন্য লর্ড রিপন কর্তৃক প্রবর্তিত একটি কি বলা যায় আইনগত সংস্কার। এর মাধ্যমে ভারতীয় যে বিচারকরা ছিল তারা ইউরোপিয়ান যে অপরাধীরা ছিল তাদের বিচার করার ক্ষমতা লাভ করে। সেক্ষেত্রে আবার পরবর্তীতে ইউরোপিয়ানরা বাধা দেয় এবং সংস্কার হয়। সংস্কার হওয়ার ফলে যেটা সর্বশেষ রায় দাঁড়ায় যে ভারতীয় বিচারকরা কোনো একজন ইউরোপিয়ান নাগরিকের ভারতবর্ষের বিচার করতে পারবে, তবে এই ক্ষেত্রে জুরি বোর্ডের মাধ্যমে বিচার করতে হবে এবং জুরি বোর্ডের অর্ধেক সদস্য থাকতে হবে হলো ইউরোপিয়ান বা শ্বেতাঙ্গ।
উদ্দীপকের ঘটনার সাথে তোমার বইয়ের কোন ঘটনার সদৃশ্য রয়েছে? যেটা প্রথমেই আমি বলে আসলাম, সমাপ্তিতে দুটি অংশে বিভক্ত হয় জার্মানি, মানে কি দুটি ভাগ হয়ে গেছে একটা অঞ্চল, এবং আবার কিছুদিন পর সেই দুই অংশ আবার একত্রীকরণ সম্পন্ন হয়। অর্থাৎ আমাদের যে বঙ্গভঙ্গের কারণে বাংলা দুই ভাগ হয়ে গেছিলো এবং 1911 সালে আবার একত্রিতকরণ সম্পন্ন হয়, সেটাই এখানে বোঝানো হয়েছে। এটাই হলো বঙ্গভঙ্গের সাথে রিলেটেড। ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশ শাসকদের কৌশল, পাঠ্য বিষয় নিরিখে বিশ্লেষণ করো। ডিভাইড অ্যান্ড রুলটা আমি যখন তোমাদের পড়ছিলাম তখন কিন্তু এক্সপ্লেন করছিলাম যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা কী। বঙ্গভঙ্গ ছিল এই ডিভাইড অ্যান্ড রুলের একটা রেজাল্ট। বঙ্গভঙ্গের পূর্বে ব্রিটিশরা কিন্তু হিন্দু যে সম্প্রদায় ছিল কলকাতা ভিত্তিক, তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বেশি দিত। প্লাস 1857 সালের যে সিপাহী বিপ্লব, এরপর থেকে হলো মুসলমানদের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ার ক্ষেত্রে অন্যতম বড় অবদান হলো ব্রিটিশদের। এক্ষেত্রে তারা কী করে, একটা বৈষম্য সৃষ্টি করে। বৈষম্য সৃষ্টি করার মাধ্যমে পূর্বকালীন যে একটা হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতির ভাব ছিল সেটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর যখন বঙ্গভঙ্গ হয় তখন হলো ব্রিটিশরা মুসলমানদের বোঝায় যে আমরা তোমাদের উন্নতি সাধনের জন্য হলো আমরা কি করলাম, আমরা হলো তোমাদের ইয়া করলাম, নতুন একটা প্রদেশ করে দিলাম, এতে তোমাদের এই অঞ্চলে এতদিন অনুন্নত ছিল, তোমরা এবার কি বলে উৎকর্ষ সাধন করতে পারবা। এক্ষেত্রে যে হিন্দু সম্প্রদায় ছিল কলকাতা ভিত্তিক, তারা মনে করলো এটা হলো তাদের একটা বাংলাকে বিচ্ছিন্ন করার একটা প্রয়াস। এভাবেই হলো যখন তারা এর বিরোধিতা সাধলো তখন হলো আবার মুসলমানরা এর উপরে ক্ষিপ্ত হয়ে গেল। কার উপরে ক্ষিপ্ত হলো? সরকারের উপরে না, তারা ক্ষিপ্ত হলো কাদের? হিন্দুদের উপরে। কিন্তু পুরো সিচুয়েশনটাই কিন্তু ক্রিয়েট করা ছিল ইংরেজদের পক্ষ থেকে। এই জিনিসটাই হলো ডিভাইড অ্যান্ড রুল। এটা হলো ব্রিটিশ শাসকদের একটি কৌশল। এর মাধ্যমে হলো তারা এত বছর 190 বছরের মতো ভারতবর্ষে এবং পৃথিবীর যে সকল জায়গায় ইংরেজ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে সকল জায়গায় এই নীতি অনুসরণ করে তারা এই শাসন কার্য চালিয়ে গেছিল। অর্থাৎ এইটাই হলো ব্রিটিশ শাসকদের একটি কৌশল। এটা এখানে এবং বঙ্গভঙ্গের মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারি। করাষ্ট্রে বহুদিন ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করে আসছে। একসময় অঞ্চলে একটি বড় বিদ্রোহ সংঘটিত হলে শাসকবর্গ পিছিয়ে থাকা সম্প্রদায়কে দায়ী করে। ওই সময় সেখানে দোষী সম্প্রদায়ের ত্রাণকর্তা হিসেবে একজন মনীষীর আবির্ভাব ঘটে। তিনি তার সম্প্রদায়কে সকল গোঁড়ামি ত্যাগ করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে শাসকের সাথে দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দেন। এজন্য তিনি বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠানের মাধ্যমে আন্দোলন গড়ে তোলেন। ফলে তার সম্প্রদায়ের মধ্যে আত্মবিশ্বাস এবং সচেতনতা গড়ে ওঠে। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় বা বঙ্গভঙ্গ কবে বাতিল করা হয়? আমরা কিন্তু একটু আগে বলে আসলাম 1911-তে বঙ্গভঙ্গ রদ করা হয়। ইলবার্ট বিল বলতে কি বুঝো? অলরেডি বারবার বলা হয়েছে, লাস্ট কোশ্চেনও কিন্তু খতে বলা হয়েছে, এটা কিন্তু খর জন্য খুব ইম্পর্টেন্ট। ইলবার্ট বিলটা আবার কি, আবার বলে দেয় আরেকবার। ইলবার্ট বিলটা কি ছিল? ভারতে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং ইউরোপিয়ান নাগরিকদের মধ্যে বৈষম্য মোচনের জন্য একটি আইনগত পদক্ষেপ ছিল কি এই ইলবার্ট বিল, যেটা লর্ড রিপন প্রণয়ন করেছিলেন। উদ্দীপকের মনীষীর সাথে তোমার পঠিত কোন মনীষীর কাজে মিল আছে? আমরা একটু খেয়াল করি। একটি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের কথা উল্লেখ করা হলো। এবার আসলে একটা বড় বিদ্রোহ, যেটা হলো আমাদের 1857 সালের যে সিপাহী বিপ্লব। সেটার কারণে শাসকবর্গ ইংরেজরা কাকে দায়ী করেছে? মুসলমান সম্প্রদায়কে। তারা কিন্তু তৎকালীন সময়ে পিছিয়ে ছিল। সো এই মুসলমান সম্প্রদায়কে যখন দায়ী করা হলো, তাদের মধ্যে একজন ত্রাণকর্তা হিসেবে একজন মনীষীর আবির্ভাব ঘটে। এই ক্ষেত্রে আমরা যদি মুসলমান সম্প্রদায়ের ক্ষেত্রে যে আলিগড় আন্দোলনের কার নেতৃত্বে হয়েছিল? আমাদের স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে। এই স্যার সৈয়দ আহমেদ খানকেই এখানে হলো ইঙ্গিত করা হয়েছে। ভারতীয় মুসলমানদের চেতনা এবং বিকাশে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ এবং আন্দোলনের অবদান সর্বাধিক। এক্ষেত্রে যদি আমরা বলি, স্যার সৈয়দ আহমেদ খান হলো মোহামেডান ডিফেন্স সোসাইটি বা এরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করে গেছে মুসলমানদের জন্য। তিনি হলো প্রথম থেকেই ইংরেজপন্থী ছিলেন এবং তিনি মনে করতেন বা বলতেন যে যদি এই ভারতবর্ষের মুসলমানদের উন্নতি সাধন করতে হয় তাহলে অবশ্যই ইংরেজদের অনুগত হতে হবে। এবং ইংরেজদের যে একটা স্টিগমা বা ইংরেজদের একটা ভুল মনোভাব ছিল যে মুসলমানরা সম্পূর্ণভাবে ইংরেজ বিরোধী এবং হিন্দুরা হলো কী বলে ইংরেজপন্থী, এ কারণে তারা হিন্দুদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে মুসলমানদের পিছিয়ে রাখছিল, এই ব্যবস্থাটা দূর করতে হবে। এ কারণে কিন্তু আমাদের যে স্যার সৈয়দ আহমেদ খান
তিনি মুসলমান সমাজের বিজ্ঞান কিংবা পাশ্চাত্য যে জীবনধারা কিংবা শিক্ষা ব্যবস্থা সেটা প্রবেশ করানোর একটা উদ্যোগ নেন এবং এর ফলে কিন্তু যে একটা মুসলমানদের মধ্যে একটা কি বলে একটা রেভলিউশন ঘটে। রেভলিউশন বলতে মানে হলো যে একটা বুদ্ধিগত রেভলিউশন বা মানুষের মধ্যে একটা চেঞ্জ আছে, সামাজিক বা রাজনৈতিক বা কি বলা যায় মনস্তাত্ত্বিক যে একটা পরিবর্তন আসে, সেটাই কিন্তু কিসের মাধ্যমে হয়? এই আলিগড় আন্দোলনের মাধ্যমে, যার উদ্যোক্তা কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। অর্থাৎ ভারতীয় মুসলমানদের যে চেতনার বিকাশ হয় সেটার জন্য প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানসমূহ, স্যার সৈয়দ আহমেদ খান যে সকল প্রতিষ্ঠানসমূহ প্রতিষ্ঠা করেছেন সেগুলো একটু মনে করে লেখার চেষ্টা করবা। এবং আন্দোলন কি? আলিগড় আন্দোলন, তার অবদান সর্বাধিক, অর্থাৎ এই উক্তিটি হলো যথার্থ হয়েছে। এবং একই সাথে আমাদের এই চ্যাপ্টার ফাইনালি শেষ হলো। এর মাধ্যমে আমাদের কী শেষ হলো? ইতিহাস প্রথম পত্রের যে 3rd চ্যাপ্টারটা আছে এটা আমাদের শেষ। এই চ্যাপ্টার আমাদের মূল বিষয় কী ছিল? আমাদের যে ভারতবর্ষে ইংরেজ উপনিবেশন শাসন ছিল এবং তার যে সর্বশেষ পর্যায় মানে ব্রিটিশ আমল ছিল, আমরা সে সম্পর্কে জেনেছি। তো পরবর্তী হয়তো কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবার এবং নিজের খেয়াল রাখবে। সবার প্রতি শুভকামনা জ্ঞাপন করে আজকে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।